কেন লুইস অ্যাসিড বলা হয়। দেখো লুইস অ্যাসিড কারা, যারা লোন পেয়ার ইলেকট্রন রিসিভ করবে। তাইলে এখন আমার এখানে দেখতে হবে যে আসলে আমার এটার স্ট্রাকচারটা কিরকম হয়। দেখো আমি যদি অ্যালুমিনিয়াম স্ট্রাকচার রাখি, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? আমার 2টা ইলেকট্রন থাকবে। তারপরে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? আমার 8টা ইলেকট্রন থাকবে। তারপরে সর্ববহিস্থ যে ইলেকট্রন বা অরবিটাল আছে সেটাতে কয়টা ইলেকট্রন থাকার কথা ছিল? 8টা ইলেকট্রন, কিন্তু আছে কয়টা? এখানে 3টা আছে না মাত্র। 1টা 2টা 3টা। এখন আসি যে এখানে তো 3টে ইলেকট্রন থাকার কথা ছিল, এখানে ক্লোরিন আসছে না আমাদের? দেখো ক্লোরিন আসছে, আমি শুধুমাত্র দিয়া দিলাম যে ক্লোরিনের বৈধ কথা, এটা দরকার। এর তো অক্টেট পূর্ণ হয়ে গেছে, অক্টেট পূর্ণ হয়ে গেছে না? এখন বলতে পারো যে এরও তো লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রন আছে 3 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। এখন ওই হিসাবে না যায়, ওইটা হিসাবে না যায়। এখন এ চাইলেও এর 3 জোড়া লোন পেয়ার ইলেকট্রন কেউ দিতে পারবে না, ডোনেট করতে পারবে? পারবে না। 3 জোড়া তো সম্ভব না, সর্বোচ্চ 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন কি করতে পারে? ডোনেট করতে পারে। ইভেন দেখবে যে সালফারের যে 3 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে না, এর মধ্যে কিন্তু 3 জোড়া ইলেকট্রন দেয় না, 1 জোড়া সর্বোচ্চ 2 জোড়া ইলেকট্রন ডোনেট করে দেখো H2SO4 তৈরি করে। তার মানে দেখো 2টা দিছে না, এখানে মাত্র 2টা দিছে। এর এখনো কিন্তু 1 জোড়া লোন পেয়ার ইলেকট্রন খুঁজে দেয়। কখনো দেখছো যে H3SO4 মাইনাস, সরি মাইনাস কেন, ডোনেট করলে প্লাস না? এটা দেখতে পারো? এটা কিন্তু হয় না, এটা সম্ভব না, কারণ এটা অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন এটা হয় না, এই জন্য। তাহলে এখন দেখো ক্লোরিন এসে বসলো এখানে, আরেকটা ক্লোরিন বসলো, আমার আরেকটা ক্লোরিন বসলো। এখনো দেখো তো এখানে কি শর্টেজ আছে না বলো তো? সর্বোচ্চ ইলেকট্রন থাকার কথা কয়টা ছিল? আমার 8টা ইলেকট্রন থাকার কথা ছিল, সেই জায়গায় এখন ইলেকট্রন আছে কয়টা? আমার মাত্র 6টা ইলেকট্রন আছে। এখন আমার আরো 2টা কি আছে? শর্টেজ আছে। এই শর্টেজটা পূরণ করার জন্য এখন ধরো আমি একটা CH3Cl নিলাম। এখন CH3Cl নিলে আমার লাভ কি হবে? এটা তো দেখলাম না যে CH3Cl এর কাজ কি বা ভূমিকা কি। CH3Cl এ কি হয়? এটা আমার কি হয়ে থাকে? পার্শিয়ালি নেগেটিভ হয়ে থাকে, এটা আমার পার্শিয়ালি পজিটিভ হয়ে থাকে। এ পার্শিয়ালি পজিটিভ মানে কি? এর কাছে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে এ সহজেই পারে এখানে এক জোড়া ইলেকট্রন কি করে দিতে? ডোনেট করে দিতে পারে। সো যখন নাকি ইলেকট্রন ডোনেট করে দেয়, সো এই ক্লোরিনটা এখানে চলে আসবে। ইলেকট্রনটা এখানে আসলো। এখন যদি ইলেকট্রন আসে, দেখো তো এ কি এখন রিসিভ করছে না গ্রহণ করছে না? সো যখন গ্রহণ করছে এ কি হয়ে গেছে? ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে না? দেখো মাইনাস। তাইলে এখন ফুল কমপ্লেক্সটা আমরা তাহলে কি বলবো? এখন ফুল কমপ্লেক্সটা হবে AlCl4 মাইনাস। বুঝে গেছে? ক্লিয়ার এবার? তাইলে লিখতে পারবা না যে AlCl4 কে কেন লুইস অ্যাসিড বলা হয়, আর লুইস ক্ষার কেন বলা হয় সেটাও তো লেখা যাবে, লেখা যাবে না? আচ্ছা লুইস অম্ল তো লিখলাম। আচ্ছা এখন লুইস ক্ষার কেন বলা হয়? লুইস ক্ষার কি করবে বলো তো? লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করে। এখন এক্সাম্পল হিসেবে আমি কারে টানতে পারি? যেমন দেখো অ্যামোনিয়া আছে, একদম কমন একটা উদাহরণ হিসেবে আমি কি টানতে পারি? অ্যামোনিয়া আছে আমার অ্যামোনিয়াটা কি? NH3 একটি লুইস ক্ষার। ব্যাখ্যা করো। এখন লুইস ক্ষারের কাজ কি? লুইস ক্ষারের কিন্তু বহিস্থ কক্ষপথে, আমার যে বহিস্থ কক্ষপথ আছে, বহিস্থ কক্ষপথে কি থাকে? লোন পেয়ার ইলেকট্রন থাকে, অলরেডি এক্সিস্ট করে 2টা। আর এখানে কয়টা থাকবে বলুন তো? নাইট্রোজেনের কত? 7 হওয়া মানে কি? এখানে 5টা থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা হইল। এখন আসলাম যে একটা করে হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনের একটা হইলো, হাইড্রোজেনের একটা হইলো, হাইড্রোজেনের একটা, এই যে 3টা হইলো। এখানে একটা লোন পেয়ার ইলেকট্রন কি হয়ে গেছে? অবশিষ্ট রয়ে গেছে না? এ চাইলে কি করতে পারবে? এই লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারবে। এই কি বলতো? লুইস ক্ষার। এ কি? লুইস ক্ষার। তাহলে এখন আমার একটা অ্যাসিডের সাথে কি করতে হবে? এর যুক্ত হইতে হবে। এখন অ্যাসিড কি? HCl-টা আমি নিলাম অ্যাসিড হিসেবে, কি নিলাম? HCl নিলাম। এখন যখন আমি HCl নিলাম, এখানে কি থাকবে? প্লাস, আর এখানে কি থাকবে? মাইনাস। সো এই H+টা কি করবে? এই লোন পেয়ার ইলেকট্রনটা রিসিভ করবে।
লোন পেয়ার ইলেকট্রন যদি রিসিভ করে তাহলে এখন আমার সেটা কি হয়ে যাবে বলো তো NH4 প্লাস আর এখানে কি হয়ে যাবে Cl মাইনাস। দেখো এটা কি ছিল আমার ক্ষার ছিল না, তাহলে ক্ষার থেকে এটা যেটা তৈরি হবে সেটা কি হবে বলো তো কনজুগেট অ্যাসিড তৈরি হবে না। ক্ষার থেকে যেটা তৈরি হবে সেটা কি আমার কনজুগেটেড অ্যাসিড। আর এই যে অ্যাসিড থেকে যে Cl মাইনাসটা তৈরি হলো সেটা কি হবে এখন আমার কনজুগেটেড বেস। কনজুগেটেড বেস তৈরি হবে। বেসের ক্ষার দেয় কি না? হ্যাঁ বেস মানেই ক্ষার। এই পার্ট ক্লিয়ার হইছে? আশা করি যে এখানে আর কোনো সমস্যা নাই। এখন আমার চাইতে হবে হচ্ছে BOD COD, মানে আমরা যে দূষক ও আচ্ছা সন্নিবেশ বন্ধন বাকি আছে। সন্নিবেশ বন্ধন নিয়ে আলাদা একটা ক্লাস নিতে হবে, এটার পার্ট অনেক বড়, মানে অনেক কিছু আছে এখানে। এটা আমি তোমাদের এভাবে পড়াবো না, ধরো আলাদা একটা দিন এভাবেই পড়াবো, কারণ এখানে আরো অনেক কিছু জানা লাগে। এখন ধরো সন্নিবেশ বন্ধনগুলো পড়াতে গেলে আগে যে বন্ধন করছি না আমরা, এই রাসায়নিক বন্ধন পড়াবো, সবগুলোর আলাদা আলাদা স্পেসিফিক পড়াবো, তারপরে সন্নিবেশ সমযোজী বন্ধন মানে সন্নিবেশ বন্ধনে যাবো। কারণ আমরা সন্নিবেশ সমযোজী যৌগ করছিলাম না, ওটাতে কয়টা থাকে বলো তো? একই সাথে সমযোজী বন্ধন থাকে, আয়নিক বন্ধন থাকে, আবার সন্নিবেশ সমযোজীও থাকে। ঠিক আছে, এখন দেখো আমরা যে ওয়াটার খাই বা পানি খাই, এই সারফেস ওয়াটারের বিশুদ্ধতার প্যারামিটার থাকে কিছু, বিশুদ্ধতা মাপকাঠি। আচ্ছা আমি তোমাদের এখন একটা বোতল দাও, তোমরা কখনো বোতলের পড়ছো যে এখানে কি কি আছে? এটা পড়ছো? পিএইচ দেওয়া আছে, BOD COD দেওয়া আছে। ক্লোরাইড, নাইট্রেট, ক্যাডমিয়াম, pH, টোটাল, ডিজলভ সলিড, TDS, টোটাল ডিজলভ সলিড। আচ্ছা TDS দেওয়া আছে এখানে জাস্ট। অর্গানিক মানে হচ্ছে আমার বায়োলজিক্যাল BOD। আচ্ছা আমার এটার মধ্যে আছে BOD, তারপরে দেওয়া আছে TDS নাকি TSD, টোটাল ডিজলভ সলিড TDS। তারপরে হচ্ছে আমার কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড COD না, এইটাতে আমার COD দেওয়া নাই। আরেকটা আছে সেটা হচ্ছে আমার pH। ঠিক আছে, কি লাগবে? pH। আচ্ছা এখানে আমার pH কত দেওয়া আছে? 6.0 থেকে 8.5। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা দেওয়া নাই। আমার TDS দেওয়া আছে লেস দেন 100 mg per liter। আমার যে BOD দেওয়া আছে, BODটা দেওয়া আছে 0.0005 mg per liter। আচ্ছা দেখো এটা হচ্ছে আমার একটা নরমাল পানির যে বোতল আছে সেটাতে দেওয়া আছে। এখন আমরা যে পানিটা খাবো, এখন পানিটা খাওয়ার জন্য আমার কি করা লাগবে? আমার এই প্যারামিটারগুলো জানতে হবে। বা ধরো আমরা যে পানিগুলা খাই, ধরো বাসা বাড়িতে সর্বপ্রথম চেক করা লাগে যে pHটা কত। ঠিক আছে, পানির pHটা কিরকম। যদি পানির pHটা আমার এই 6.0 থেকে 8.5 এর মধ্যে না থাকে, 6.0 থেকে 8.5 কেন? কথা হচ্ছে একটা পানি অ্যাসিডিক নাকি বেসিক, মানে এই রেঞ্জটা এত বড় কেন বলো তো? কারণ পানি কি এটা উভয়ধর্মী যৌগ না, এই একই সাথে অ্যাসিড এবং ক্ষার উভয় ধরনের যৌগ হিসেবে কাজ করতে পারে, এই জন্য এটার pH রেঞ্জটা এত বড়। কিন্তু কখনো কি দেখছো যে এখানে এক্সেপশন আছে? কখনো 7 হইতে পারবে না, 7 হইতে পারবে না। 7 হলে কি হয়ে যাবে বলো তো? নোনতা পানি, লবণ পানি হয়ে যাবে। তখন কি আমার খাওয়ার যোগ্য থাকবে? খাওয়ার যোগ্য থাকবে না। ঠিক আছে, এখন আসি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড থেকে পানিতে কি পরিমাণ অর্গানিক সলভেন্ট আছে। ঠিক আছে, অর্গানিক জিনিসপত্র আছে কতটুকু, সেটা হচ্ছে আমার BOD। TDS কি? টোটাল ডিজলভ সলিড, মানে আমার কতটুকু সলিড এখানে ডিজলভ অবস্থায় আছে। মানে সলিড হিসেবে কি কি থাকতে পারে? যেমন ধরো এই যে ক্যালসিয়াম বলে না, মিনারেল ওয়াটারের মধ্যে মিনারেল থাকতে হবে, ক্যালসিয়াম থাকতে হবে, বিভিন্ন নাইট্রেট, বা ধরো এটার পানির পুষ্টিগুণ বাড়ানোর জন্য এক্সেস ভাবে কিন্তু অনেক সময় দেওয়া হয়। যারা এই যে সাপ্লাইয়ের পানি খায় এদের পানির মধ্যে কিন্তু দেওয়া থাকে
বা তুমি ধরো একটা ওই যে পিউরিট আরও, মানে যেগুলো আরও এগুলো যে দেখো না কয়েকদিন পর পর একটা কয়েল চেঞ্জ করা লাগে, ওই কয়েলের কাজ কিন্তু হইতেছে এই সবগুলো জিনিসের মেনটেন করা। এটা তো গেল বিওডি। আর সিওডি কি কেমিক্যাল অক্সিজেন। এই যে এখানে টিএসডি আছে বা টিডিএস আছে, টোটাল ডিজলভ সলিড পার্টিকেল, এর মধ্যে কেমিক্যাল যেটা অর্গানিক জিনিসগুলা মানে ইনঅর্গানিক ওইটা কতটুকু আছে সেটার একটা মাপকাঠি আমার জানা লাগবে, ঠিক আছে। এখন আমরা মানে প্যারামিটার আসলটা দেখি। দেখো অরিজিনালি মানে আমার যে প্যারামিটার সেটার মধ্যে আছে ক্ষরতা। ক্ষরতাটা কি মানে এটার মধ্যে ধরো আমার ক্যালসিয়াম কার্বনেট আছে না, এটার বলা হয় মানে পরিমাণটা বলা হয় ক্ষরতা, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট এটা কতটুকু থাকতে হবে, 200 থেকে আমার 500-র মধ্যে থাকতে হবে যদি আমরা আমার যে পিএইচটা সেটা হতে হবে আমার 6.5 থেকে কি দিতে হবে 8.5 এর মধ্যে হওয়া লাগবে। তারপর আমার যে ডিও মানে কি ডিজলভ অক্সিজেন, ডিও মানেটা কি ডিজলভ অক্সিজেন, ঠিক আছে। ডিজলভ অক্সিজেন এটা হইতে হবে আমার 0.6। এখন কথা হইতেছে যদি আমার অক্সিজেন এক্সেস লেভেলে যদি আমি তোমার পানির মধ্যে কি করতে চাই ডিজলভ করতে চাই, তখন সেটা কি হয়ে যাবে জানো, তখন কিন্তু এটা আমার লাঙে সমস্যা করবে। কেন সমস্যা করবে বলো তো, দেখো যখন নাকি দেখো আমি যদি বেশি অ্যাসিড মানে ধরো আমরা যে বায়োমডেলে যে অক্সিজেন আছে ওইটার কনসেন্ট্রেশন কিন্তু খুবই লো, বা ওইটা হচ্ছে আমাদের জন্য মডারেট, মাইল্ড টু মডারেটের মধ্যেই আছে। কিন্তু আমি যদি ধরো এক্সেস একটা অক্সিজেনের মধ্যে থাকি তখন জিনিসটা কি হবে, তখন আমার যে ধরো স্কিন আছে এই স্কিনের ভিতর দিয়েও অক্সিজেন ফ্লো হয়ে ব্লাডে চলে যাবে। তার মানে কি ব্লাডে এখন অক্সিজেনের পরিমাণ কি হয়ে গেছে, বাইরে গেছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হয়ে গেছে, কমে গেছে। সো যখন নাকি আমার ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেছে তার মানে কি আমার H2CO3 এর পরিমাণটা কমে গেছে না। দেখো H2CO3 এর মানটা কমে গেছে না। এখন কেন H2CO3 এর মানটা ডিগ্রেড হয়ে গেছে, আমি যখন নাকি এক্সেস অক্সিজেন নিছি তখন এই অক্সিজেন কি করবে, এই যে বাইকার্বনেট আছে না এই CO3 মাইনাস এটার সাথে কি হবে যোগ হবে, মানে এই বাইকার্বনেটের সাথে যুক্ত হয়ে এটা কি তৈরি করে ফেলবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারবে। হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডের পানি আছে, অ্যাসিডোসিস হয়ে যাবে, অ্যালকালোসিস না অ্যাসিডোসিস হয়ে যাবে। এইটার সাথে যুক্ত হয়ে আমার H2CO3 তৈরি করবে, যেটা আমার কি করবে H2O প্লাস কি কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি ব্লাডে বাড়বে না, উল্টা বলতেছি আমি, কোন জায়গায় যেন উল্টা লাগাইতেছি। আবার ফার্স্টের থেকে আসি, ঠিক আছে। এখন আমার ব্লাডে কি আছে, অক্সিজেন বেশি আছে, তাহলে যখন নাকি আমার অক্সিজেন বেশি থাকবে তার মানে কি কার্বন ডাইঅক্সাইডের লেভেল কমে যাবে। এখন কার্বন ডাইঅক্সাইডের লেভেল কমে যাবে মানে কি আমার HCO3 মাইনাস কমে যাবে। তার মানে কি আমার যে বাফার আছে বাফার সিস্টেমে এটা কি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, এটা কমে যাইতেছে, এটা কমে গেলে তখন ক্ষার ঠিক আছে মানে অ্যালকালোসিস হয়ে যাবে, ঠিক আছে, অ্যালকালোসিস হয়ে যাবে, বুঝতে পারছো। এই যে এক্সেস অ্যালকালোসিস তৈরি হবে এটার ফলে দেখবেন যে আমরা কি হবে মানে অ্যালকালোসিসের কারণে মারা যাবে। এটারে কি বলা হয়, এটার একটা নাম টার্ম বলা হয়, দেখছো মানে এক সেমিস্টার আগে কোনো একটা জিনিস পড়ে আসলে ওটা ভুললেই যায়, এই জিনিসগুলো ভালো মতো পড়ছি। এখন কথা হয়েছে যে আমাদের কিন্তু এই ধরো এই যে এক্সেস অক্সিজেন, ধরো অক্সিজেনের কনসেন্ট্রেশন প্রায় 5%, মানে 5% না 105%, 105% অক্সিজেন, এটার বলা হয় হাইপারবারিক অক্সিজেন। হাইপারবারিক অক্সিজেন মানে অক্সিজেনের কনসেন্ট্রেশনটা অনেক বেশি, এটা বলা হয় কি হাইপারবারিক অক্সিজেন। এই হাইপারবারিক অক্সিজেন একটা কিন্তু আমাদের একটা থেরাপি বা এটা ধরো একটা মেডিকেশনের মতো কাজ করে। যেমন ধরো তোমার পায়ের কোনো একটা ব্লাড ক্লট হয়ে গেছে ওইখানে, ঠিক আছে, ওখানে ব্লাড ক্লট হয়ে গেছে, এই ধরো এরকম ব্লাড এখানে কি হয়ে গেছে ক্লট হয়ে গেছে, তার মানে কি এখানে অক্সিজেন যে মানে রক্ত চলাচল করতে পারতেছে, রক্ত চলাচল করতে পারতেছে না, তখন আমরা এখানে হাইপারবারিক থেরাপি দিই, মানে ওই নির্দিষ্ট জায়গাতে আমরা কি করি হাইপারবারিক থেরাপি দিই। সো যখন নাকি আমরা হাইপারবারিক থেরাপি দিই এই ক্লটগুলা আস্তে আস্তে ছুটতে থাকে। কেন ছুটতে থাকে, কারণ কি তখন অক্সিজেনের কি প্রেশার বেশি থাকে, অক্সিজেনের প্রেশার বেশি থাকার কারণে এখানে অক্সিজেন বেশি পরিমাণ ডিজলভ হয়, ফলে এখানে ব্লাডের প্রেশার বাড়তে থাকে, ফলে এই ক্লটটা ছুটে যাওয়ার একটা চান্স থাকে, এমন না যে ছুটে যায়, চান্স থাকে। একদম ইনিশিয়ালি ধরো আমার ধরো ব্লকেজ আছে ধরো 30 to 40%,
তখন চেষ্টা করা হয় যেটা আমার হাইপারবারিক অক্সিজেন থেরাপি দিয়ে আমি কি করতে পারি, রিমুভ করতে পারি। কারণ এইটাতে না কোনো ইয়া হয় না। যেমন ধরো আমি যদি একটা ওষুধ খাই, ওষুধের একটা সাইড ইফেক্ট তৈরি হবে না, কিন্তু এটাতে আমার কোনো সাইড ইফেক্ট তৈরি হবে না, বা এটার যে সাইড ইফেক্ট এটা আমার বডি অটোমেটিক্যালি মিনিমাইজ করে দিতে পারবে, কারণ আমার বডিতে অলরেডি একটা বাফার সিস্টেম আছে, এটা মিনিমাইজ করে নিতে পারবে। আমি যদি তারপরে দেখো তারপরে স্টেজ আছে 70 থেকে 80%, তখন আমি কি করি, মেডিকেশন দিই। কিসের মেডিকেশন দিই, আমার ব্লাডটা কনসেন্ট্রেটেড হয়ে গেলে আমার কোলেস্টেরল পরিমাণ বেড়ে যায় আর এখানে ব্লকেজ হওয়ার চান্স থাকে। তাহলে আমার কাজ কি করতে হবে, যাতে ব্লাডের ফ্লোটা ভালো থাকে, এই জন্য আমি কি করবো, ব্লাডটা যাতে কি করে দেয়, মানে ডাইলিউটেড করে দেয়, ব্লাড যাতে ডাইলিউটেড হয়ে যায়। এখন ব্লাড ডাইলিউট করে কিভাবে, আমার হেপারিন কি করে বলো তো, হেপারিনের কাজ কি, হেপারিনের কাজ কি, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে বা রক্তটা কি কনসেন্ট্রেটেড রাখতে সহায়তা করে। সো তখন এটা এই হেপারিনের যে কাজ সেটারে ইনহিবিট করে। সো যখন ইনহিবিট করে তখন ব্লাড অলরেডি কি হয়ে যেতে থাকে, ডাইলিউটেড হয়ে যায়, ঠিক আছে, ব্লাড ডাইলিউটেড থাকে। এই ডাইলিউট এখন কথা হইলো যে এরকম মেডিকেশন কোনগুলা, অ্যাসপিরিন, ঠিক আছে, অ্যাসপিরিন, অ্যাসপিরিন টাইপ যত মেডিসিন আছে এরা সবাই কি করে, এই ধরো ডাইলিউট হিসেবে কাজ করে, ব্লাড ডাইলিউট হিসেবে কাজ করে। আমি তো মনে ফার্মাসি পড়াইতেছি, কই থেকে কই গেছি। আচ্ছা দেখো তো, টিডিএস হইতে বলছে 500, ঠিক আছে, টিডিএস ম্যাক্সিমাম 500 হয়ে গেল। এই যে এখানে টিডিএস ম্যাক্সিমাম কত, 500-র মধ্যে। দেখো তো এটা কি 100 থেকে বেশি, কিন্তু দেখো আমরা এই পানিটা কিন্তু আমার একটা লিমিট দিয়ে দেয়নি, লিমিট দিছে যে আমার বুঝি গ্রেটার দেন 100। এখন যদি 500-র বেশি হয় তখন আমি কি বলবো, তাহলে এখানে কি আমার ভালো হবে না খারাপ? তার মানে এই যে কোম্পানি আছে এ সম্পূর্ণভাবে ক্লিয়ারিফাই করে নেই আমাকে, তাহলে আমি পানি নিব না, পরের বার থেকে আমি একটু ভালো মতো দেখে নিই। তারপর দেখো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি লিখি নেই, না বিওডি সিওডি লিখি নেই, বিওডি 1.2, সিওডি সিওডি কত, সিওডি হচ্ছে 0.4, বিওডি 1.2, বিওডি 1.2, সিওডি 0.4। এখন দেখো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ম্যাক্সিমাম হইতে পারবে কতটুকু, 1.2, এখানে আমার কত আছে 0.005 mg পার লিটার, তার মানে কি এটা একটু ডিসেন্টই আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমার ম্যাক্সিমাইজ ভ্যালু, মানে ম্যাক্সিমাম তাহলে কি এটা, হ্যাঁ সিওডি 0.4, এটা কি আমার পানির বিশুদ্ধতা পরিমাপের একটা মাপকাঠি। এখন পানির যে ক্ষরতা তৈরি হয় সেটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা, আর একটা কি হয় আমাদের অস্থায়ী ক্ষরতা তৈরি হয়। দেখো পানির অস্থায়ী ক্ষরতা কখন তৈরি হয়, ধরো আমার পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা ফেরামের বাইকার্বনেট যদি থাকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আর ফেরামের কি থাকে, বাইকার্বনেট থাকে, মানে ধাতব যৌগের কোন একটা বাইকার্বনেট। এখন বাইকার্বনেটটা কি বলতো, এই যে এটা আমার বাইকার্বনেট ছিল না, এখন দেখো আমার একটা বাইকার্বনেট আমি ধরো লিখলাম, ধাতব যৌগের বাইকার্বনেট, দেখো HCO3- এটা তো আমার বাইকার্বনেট, তাই না। এখন ধরো আমি নিলাম কি ক্যালসিয়ামের একটা বাইকার্বনেট নিলাম, এখন ক্যালসিয়াম যদি নেই তাহলে ক্যালসিয়াম হবে বাইকার্বনেট, এখানে 2 হবে না, কারণ দুইটা বাইকার্বনেট লাগবে না, ক্যালসিয়াম 2+, তাহলে এই ক্যালসিয়াম বাইকার্বনেট, এই ধরনের বাইকার্বনেট যৌগের যদি কোনো ক্ষরতা দেখা দেয় সেটা কি হবে, অস্থায়ী ক্ষরতা, সেটা কি আমার অস্থায়ী ক্ষরতা। এখন এটা কিভাবে আমি রিমুভ করতে পারবো, এটার জন্য আমি কি দেই বলো তো, ফিটকিরি দেই, ফিটকিরি দিই না, ফিটকিরি দেই। এখন ফিটকিরির কাজ কি, ফিটকিরির কাজ হইতেছে আমার এখান থেকে মানে কার্বন, মানে ক্যালসিয়াম কার্বনেটটারে নিচে কি তৈরি করলো, তলানি তৈরি করে ফেলে, ঠিক আছে। এইখানে দেখো আবার আমরা বলি যে ধরো যখন নাকি আয়রনের পরিমাণ বাইরে যায়, মানে পানিতে আয়রনের পরিমাণ বাড়ে, তখন আমরা বলি না এটা ফুটায় খাইতে, যে কোনো পানি ফুটায় খাইতে। এখন কেন বলি জানো, পানি ফুটায় খাইতে, ধরো আমার পানির মধ্যে অস্থায়ী ক্ষরতা আছে, তাহলে এখন এই অস্থায়ী ক্ষরতা আমি কিভাবে দূর করতে পারবো, আমি দেখো এটাতে তাপ দিব, মাইল্ড টু মডারেট লেভেলে আমি তাপ দিব, ধরো আমি 100°C তাপমাত্রা দিব ফর 20 মিনিট, এটা হচ্ছে একদম মডারেট। 20 মিনিটের জন্য 100°C তাপমাত্রা আমি এটারে তাপ দিব, তখন এটা রাসায়নিক বিক্রিয়া হবে, রাসায়নিক বিক্রিয়া তৈরি করে এখান থেকে আমার কি তৈরি করবে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, যেখানে আমার কার্বন ডাইঅক্সাইডটা ভ্যাপর হয়ে যাবে, ক্যালসিয়াম কার্বনটা কিসে চলে যাবে বলো তো, তলানি হিসেবে নিচে পড়বে।
ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনটা কি করবে, তলানি হিসাবে নিচের দিকে পড়ে যাবে। তাহলে যখন তলানি হিসেবে নিচের দিকে পড়ে থাকবে, আমি দেখো তো এই যে ফ্রেশ যে ওয়াটারটা আছে, এখানে তো অলরেডি ওয়াটার আছে এটার সাথে যোগ, তাহলে এই ওয়াটারটাকে আমি পাইতেছি না, মিনারেল ওয়াটারটা যেটা আমার ভালো। এখন কথা হচ্ছে আমি যদি 20% থেকে, যদি 20 মিনিট থেকে আমি বেশি এটারে হিট করি, তখন আমার কি হবে দেখো, যখন আমি এক্সেস হিট করব, আমরা যে পানি ফুটায় খাই, আমরা কিন্তু চাইলেও এক্সেস হিট করতে পারবো না। এক্সেস হিট করলে পানিতে যে ধরো ইগুলো আছে, কি বলে এটারে, আয়ন গুলো আছে, মিনারেল আছে, যেমন ক্যালসিয়াম থাকে, তারপরে কার্বনেট থাকে, CO3 2- থাকে। এই জিনিসগুলো কি হবে বলতো, যখন নাকি এক্সেস হিট দিব, এইগুলোর সাথে পানি বিযুক্ত করে মানে এটার কি গুণাগুণ নষ্ট করে দিতে পারে, পানির গুণাগুণ নষ্ট করে দিতে পারে। এই জন্য আমাদের বলা হয়ে থাকে যে পানি 20 মিনিট ফুটায় নিলেই পানি কি হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়। কারণ এটা মানে একটা কি বলে এটারে, ভেরিফাইড, ঠিক আছে, এটা ভেরিফাইড। তাহলে অস্থায়ী ক্ষরতা বুঝতে পারছো, যে কোনো ধাতব আয়নের বাইকার্বনেট যদি আমার কোনো একটা ইতে যুক্ত থাকে, পানিতে থাকে বাইকার্বনেট, তখন আমরা সেটাকে কি বলবো, অস্থায়ী ক্ষরতা বলবো। তাহলে স্থায়ী ক্ষরতা কাকে বলা হয়, স্থায়ী ক্ষরতা কাকে বলে, যেমন ধরো ক্লোরাইড বা সালফেট, সেম ধাতব তাদের ক্লোরাইড অথবা সালফেট মূলক যুক্ত থাকলে সেটাকে আমরা বলবো স্থায়ী ক্ষরতা। বুঝতে পারছো, ক্লোরাইড অথবা সালফেট। এখন এই জিনিসটাকে যদি আমি ডিজলভ করতে চাই, এটা তাহলে আমার এক্সেস হিট দেওয়া লাগবে। এখন এটা ডিসোসিয়েশন কখন হয় বলো তো, ম্যাগনেসিয়াম থাকলে, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি ডিসোসিয়েট হইতে দেখো তুমি, সচরাচর দেখা যায় এক্সেস হিট প্রদান করতে হবে আমার, পানিতে নিয়ে এক্সেস হিট দিলেই তো আমার এখানে কি হবে, ডিকম্পোজিশন হবে। এই ডিকম্পোজিশন হলে পানির আদার যে মিনারেলস গুলো আছে, এগুলো কি হয়ে যায় বলো তো, মিনিমাইজ হয়ে যায়। তখন আমরা কিভাবে দূর করি আসলে জিনিসটা, এই ক্ষেত্রে আমার যদি আমি অধিক পরিমাণে তাপও দিই, তাও এই ক্ষরতা দূর হয় না। এখন তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার পানি ক্ষর নাকি আমার পানিটা অস্থায়ী ক্ষর নাকি স্থায়ী ক্ষর, আমার বুঝা লাগবে না। এটার জন্য আমরা কি করি, ধরো এই যে সাবান আছে না, যদি ধরো পানির মধ্যে তোমার অস্থায়ী ক্ষরতা থাকে, তাহলে তুমি ফেনা পাবা, মানে পানিতে ফেনা তৈরি হবে। কিন্তু যদি দেখো তোমার পানিতে স্থায়ী ক্ষরতা আছে, ওই পানিতে তুমি ফেনা কম পাবা। মানে ধরো মানে সাবানের কার্যকারিতা বা ধরো হুইলের কোনো কার্যকারিতা পাওয়া যাবে না। এখন কথা হচ্ছে এটা বুঝবা কিভাবে, তুমি টেস্ট করবা, ধরো একটা ডোবার পানি তো নিতে পারবা, যদি নিতে পারতো তাহলে ভালোই তো, এটার টেস্ট ভালো হয়। একটা ডোবার পানির ভিতরে যদি তুমি হুইল পাউডার দিয়ে এটারে মিক্স করা ট্রাই করো, ওইটাতে তুমি কোনো ফেনা পাবা না, পাইলেও খুবই সামান্য পরিমাণে পাবা। কিন্তু একটা ভালো পানি সেমি ইকুইভ্যালেন্টে যদি তুমি নাও, ওইখান থেকে অনেক বেশি ফেনা পাবা না। তাহলে বুঝতে পারছো, তাহলে আমি বুঝতে পারবো কিভাবে যে কখন আমার তৈরি হবে, মানে পানি ভালো আর কখন ভালো না। এখন দেখো আমার যে স্থায়ী ক্ষরতা আছে, এটা তাহলে আমার দূর করতে হবে না, দূর করতে হবে কেন, দেখো আমার হঠাৎ করে আমার এলাকায় বন্যা হয়ে গেছে, আমার যত ভালো পানি ছিল সেই সবগুলো ভালো পানি এখন কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখন কি আমি পানি খাবো না, আমার পানি খাইয়া বেঁচে থাকতে হবে না। তাহলে এই পানি তখন খাইয়া বাঁচার জন্য আমরা তখন কি ব্যবহার করি বলো তো, ফিটকিরি ব্যবহার করি, বা আরো বিভিন্ন ধরনের যৌগ আছে যেগুলো আমরা ইউজ করি এই পানির ক্ষরতা দূর করার জন্য। যদিও ওই পানির কোনো স্বাদ থাকে না, কারণ ওই পানির থেকে অনেক বেশি লেভেলে কি বের হয়ে যায় বলতো, মিনারেলস গুলো আমার বের হয়ে যায়, কিন্তু জীবন বাঁচানো তখন কি ফরজ, এই জন্য আমার এটা। তাহলে এখন দেখো তো আমার পানির মধ্যে দেখো সালফেট আছে, ঠিক আছে, ক্যালসিয়াম, ধরো ক্যালসিয়ামের একটা সালফেট এই পানির মধ্যে, আমি কি দিব, ফিটকিরি দিব। ফিটকিরিটা কি মূলত, আচ্ছা ফিটকিরি না, মানে এটা বলে সোডা পদ্ধতি, ঠিক আছে। প্রথমত আমরা কি দিব, সোডা পদ্ধতি। এই সোডা পদ্ধতিটা হচ্ছে মূলত ফিটকিরি। এখানে কি থাকে, Na2SO3, Na2SO3 এটা থাকে। এটা কি করতে সহায়তা করে, আমার পানিতে Na2SO4 তৈরি করে। এই জিনিসটার আরেকটা নাম পড়ছিলাম, এটা কি বলো তো, খেয়াল করো তো, আমরা কেমিস্ট্রিতেই পড়ছি, এটার আরেকটা নাম ছিল প্রভাবকের, হ্যাঁ সোডা অ্যাশ না, এটার একটা নাম বলছিলাম যে এটা কি হিসাবে কাজ করে, স্বপ্রভাবক হিসাবে কাজ করে, মনে আছে, এটা কিন্তু স্বপ্রভাবক হিসাবে কাজ করে। দেখো এটা থেকে আবার এটাই কিন্তু তৈরি হয়েছে, সেম জিনিস তৈরি হয়েছে না,
জাস্ট কি করছে বলতো, নিজে বিক্রিয়া অংশগ্রহণ করছে, এই বিক্রিয়াটারে সামনের দিকে ফরওয়ার্ড করছে। এখন আমার পানিতে কি থাকা যাবে না বলতো, ক্ষরতা থাকা যাবে না। ক্ষরতার মূল উপাদানটা কি? ক্যালসিয়াম কার্বনেট না? তার মানে আমার এখান থেকে আরেকটা কি তৈরি হবে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, যেটা আমার নিজের দিকে কি হবে? ডিস্টিলেশন হবে। তাহলে আমি উপরের দিকে পানিটা খেয়ে ফেলতে পারবো। কিন্তু দেখো আমার পানিতে কিন্তু একটা মানে একটা কি কেমিক্যাল রয়ে গেছে, ঠিক আছে, N2SO4 রয়ে গেছে। এটা যায় পরবর্তীতে আমার ধরো এই যে বাফার আছে, বাফার সেটা মানে ফসফেট বাফারের মধ্যে যায়, এটা কি হয়ে যায় একটু মানে কষ্ট হয়, কিন্তু বাট এটা ঠিক হয়ে যায়, ঠিক আছে। ওকে, একটা প্রশ্ন দেখো, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 1 মোল ম্যাগনেসিয়াম সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল ferrous sulfate equivalent 1 mole calcium chloride equivalent 1 mole calcium bicarbonate, ঠিক আছে, 1 mole calcium bicarbonate। আচ্ছা, এখান থেকে আমরা কি বের করতে পারি বলতো? পানির ক্ষরতা বের করতে পারি। কিভাবে ক্ষরতা বের করতে পারি বলতো? আমি একটা কোশ্চেন, তোমরা পারবা এগুলো করতে। 1 লিটার পানিতে আমার 0.012 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আছে, মানে দ্রবীভূত অবস্থায় আছে। ম্যাগনেসিয়াম সালফেট আছে কি মানে কি বলতো? এটার মধ্যে স্থায়ী ক্ষরতা আছে, স্থায়ী ক্ষরতা আছে। তাইলে এখন উক্ত পানির ক্ষরতা বের করো। উক্ত পানির ক্ষরতা নির্ণয় করো। এখন ক্ষরতার পরিমাপ করি কিভাবে বলো তো? আমরা ক্যালসিয়াম কার্বনেটের সাথে না, ক্যালসিয়াম কার্বনের সাথে করি না। এখন আমার বের করতে হবে যে ওই পানিতে কত গ্রাম, মানে পার লিটারে কত গ্রাম। এই যে এখানে গ্রাম, এখানে কি বলছে? 1 লিটার পানিতে বলছে না? তাহলে আমার 1 লিটার পানিতে যদি 0.012 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট থাকে, তাহলে এই ম্যাগনেসিয়াম সালফেট থেকে আমি কতটুকু ক্যালসিয়াম কার্বনেটের আমি নামাইতে পারবো নিচে, ওইটা থেকে আমি পানির ক্ষরতা পরিমাপ করতে পারবো না। দেখো তো, এই যে ক্যালসিয়াম সালফেটের জায়গায় আমি কি দিলাম? ধরো ম্যাগনেসিয়াম সালফেট দিলাম, ঠিক আছে, এই রিঅ্যাকশনটা কি থাকে? ম্যাগনেসিয়াম সালফেট দিলাম। যদি ম্যাগনেসিয়াম সালফেট দেই, এখানে কি ছিল? ক্যালসিয়াম না? তাহলে এখান থেকে কি ডিসোসিয়েট হবে বলো তো? ম্যাগনেসিয়াম কার্বন, ম্যাগনেসিয়াম কার্বনেট ডিসোসিয়েট হবে। তাহলে যখন নাকি ম্যাগনেসিয়াম মানে কার্বন মানে যে কোনো কার্বনের ডিসোসিয়েট হবে আর কি। এখন যখন কার্বনের ডিসোসিয়েট হবে, এটা থেকে আমি পরিমাপ করতে পারি না। এটা থেকে আমার মূল কথা হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনটাই নিতে হবে, ঠিক আছে। কারণ কি দেখো, ম্যাগনেসিয়াম সালফেট, আবার বলছি না এই যে 1 মোল ম্যাগনেসিয়াম সালফেট সমান সমান 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, বলছি না? এই ম্যাগনেসিয়াম কার্বনেট হোক বা ক্যালসিয়াম কার্বনেট, আমার হিসাব করতে হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে। কারণ এটা কি ক্ষরতার একক বলছি, মানে ক্ষরতা কতটুকু আছে সেটা বের করি। তাহলে দেখো 1 মোল মানে কি? 1 মোল মানে কি? 1 মোল মানে কি? হ্যাঁ, মোল মানে কি? মোল মানে কি বলো তো? 1 মোল মানে কি? এমন ভাবে তাকাইতেছো যেন আজকে প্রথম দেখতেছ। এই মোল মানে কি বলতো? এটা ঘনমাত্রা নাকি মোল? এটা কিন্তু মোল, ঘনমাত্রা না। একটা হইছে মোল আর একটা হইতেছে মোলার। এই 1 মোল মানে হইছে 1000 ml 1 মোলার কোন একটা জিনিস বুঝাইতেছে, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট হইতেছে এটার গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। 1 মোলে ওইটার গ্রাম যতটুকু, দেখো কার গ্রাম? ম্যাগনেসিয়াম সালফেটের যত গ্রাম হওয়ার কথা ছিল তত গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম সালফেটের গ্রাম কত হবে? ম্যাগনেসিয়াম কত? 24, সালফার কত হয়? 32। তাহলে 24 আর 32 কত? আর অক্সিজেন 64, মোট কত হয়? আচ্ছা আমরা এখান থেকে লিখে দিই, এখন 120 হবে মোট। তাহলে দেখো তো 120 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট থেকে পাওয়া যায়
ক্যালসিয়াম কার্বনেটের কত বলো তো? ক্যালসিয়াম কার্বনেটের 100 গ্রাম। ঠিক আছে, তার মানে কি 100 গ্রাম আমি ক্যালসিয়াম কার্বনেট পাইতেছি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাবো। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু পাবো? 0.012 গ্রাম থেকে কতটুকু পাবো সেটা আমরা বের করতে পারবো না, ঐকিক নিয়ম। এই জন্য বলছি তোমরা এটা পারবা, জাস্ট খালি মোলের হিসাবটা তোমাদের জানা লাগবে। বুঝা গেছে? পানিতে কতটুকু ডিজলভ আছে, বিওডি, অণুজীব, এগুলা রিডিং করে নিলেই পারবা এবং আমাদের অধ্যায় এখানেই শেষ। ঠিক আছে?